বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভাষণ দিচ্ছেন তারেক রহমান। দেশে নেমে বিমানবন্দর থেকে জনস্রোত পেরিয়ে সরাসরি গণসংবর্ধনা স্থলে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে দুই পাশের সড়কে মানুষের উপস্থিতি জনস্রোতে পরিণত হয়। পাশাপাশি আগে থেকেই জনতার ভিড় কমেছে রাজধানীর কুড়িল বিশ্ব রোডের ৩০০ ফিট সড়কে। তারেক রহমান এখন ভাষণ দিচ্ছেন। আজ বিকাল ৩টা ৫০ তিনি ৩০০ ফিটের এই সমাবেশ মঞ্চে এসে উপস্থিত হন। এরপর জানাবো তারেক রহমানের আগমন রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলেন প্রেস সচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আজ তার বক্তৃতায় তিনি এসব বিষয় নিয়ে কথা বলেছেন। শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল। তারেক রহমান যেহেতু বিএনপির নেতা, সুতরাং বিএনপির রাজনৈতিক শূন্যতা পূরণ হবে। এদিকে ঢাকা ১৫ আসনে মনোনয়নপত্র তুললেন জামাতের আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোতে প্রার্থিতা নিয়ে তৎপরতা জোরদার হয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান ঢাকা ১৫ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জানাবো এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বলেন জামাতের সেক্রেটারি জেনারেল। বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনা চলছে, বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজ বিবিসি বাংলাকে তিনি এসব কথা বলেন। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এসব বিষয়ে পোস্ট করার পরই তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো, এবার ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা করল হিন্দুত্ববাদীরা। ভারতের উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবিকে উন্নয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন রাও দানিশ আলী। বুধবার রাত ৮টা ৫০ তাকে গুলি করে হত্যা করা হয়। খবর এনডিটিভির। ১১ বছর ধরে এবিকে হাই স্কুলে কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক ছিলেন দানিশ আলী। তিনি রাতে দুই সহকর্মীর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রাত ৮টা ৫০ স্কুটারে থাকা দুই অপরাধী তাকে থামিয়ে পিস্তল দেখে হুমকি দেয়। ৩বার গুলি করা হয়। এর মধ্যে মাথায় ২বার গুলি করে তাকে হত্যা নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান দিচ্ছেন ভাষণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর পূর্বাঞ্চলে ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা মঞ্চে পৌঁছেছেন এবং সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। তার দেশে প্রত্যার্পণ উপলক্ষে ইতিমধ্যেই সংবর্ধনা স্থলে জড়ো হয়েছেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী। এর আগে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর বেলা ১১টা ৩৯ তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান সরাসরি রাজধানীর পূর্বাঞ্চলে পৌঁছান। সকাল থেকেই সংবর্ধনায় বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী সমর্থকরা জড়ো হয়েছেন। তাদের অনেকেই গতকাল রাত থেকে সেখানে আছেন এবং সেখানে তারা নানাভাবে থাকছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করছেন। অবশেষে প্রায় ১৮ বছর পর দেশে ফেরত এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে পেয়ে নেতাকর্মীরা এখন আনন্দে আত্মহারা
আত্মহারা। বিএনপির নেতৃত্ববৃন্দদের পক্ষ থেকে সব বিষয় নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে তাদের নেতা দীর্ঘদিন দেশে আসাতে তারা অনেক বেশি খুশি হয়েছে এবং তারা চায় নতুন বাংলাদেশ গড়ে তুলতে। সেজন্য তারেক রহমানকে অনেক বেশি ভূমিকা পালন করতে হবে এবং সে অনুযায়ী তিনি কাজ করছেন এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার মতো নেতৃত্ববৃন্দর অনেক বেশি প্রয়োজন বাংলাদেশে। তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বললেন প্রেস সচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দীর্ঘদিন পর বাংলাদেশে এসেছেন। তার বাংলাদেশ আগমন উপলক্ষে বাংলাদেশে যে রাজনৈতিক ভ্যাকুয়াম ছিল সেটি শূন্য পূরণ হবে বলে মনে করেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশে এখন যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে একজন রাজনৈতিক নেতৃত্ববৃন্দকে বড় বেশি প্রয়োজন ছিল। সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান নেতা। তার দেশে আসাতে বাংলাদেশের অবস্থা এখন নেতৃত্বশূন্যর হাত থেকে রক্ষা পেল। বাংলাদেশে তার অপেক্ষায় ছিল দীর্ঘদিন ধরে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে। সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রেস সচিব আরও বলেছেন, বাংলাদেশের সত্যিকারের অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে। তারেক রহমানের আগমন তা পূরণ হবে। তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রেস সচিব বলেছেন, বাংলাদেশের সবথেকে বড় দলের নেতা তারেক রহমান। তার দেশে আসার প্রভাব হবে খুবই ইতিবাচক। আমরা তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করি। তারেক রহমানকে সব রকমের সর্বাত্মক সহযোগিতা আমরা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তবে তারেক রহমানও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্য করে তিনি তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কারণ এত সুন্দরভাবে তাকে দেশে ফিরে আসার জন্য ব্যবস্থা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি দেশে ফেরত আসার পর থেকেই শুভেচ্ছা জানানো হয়েছে। ঢাকা ১৫ আসনে মনোনয়নপত্র তুললেন জামাতের আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ আসনগুলোতে প্রার্থিতা নিয়ে তৎপরতা জোরদার হয়েছে। ধারাবাহিকতা বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডা শফিকুর রহমান ঢাকা ১৫ আসন থেকে তিনি মনোনয়নপত্র তুলেছেন। নতুন বাংলাদেশ গড়ে তোলা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম কাজ শুরু করেছে, সেখান থেকেই তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তার অব্যাহত প্রচেষ্টা রয়েছে এবং সে অনুযায়ী তিনি কাজ করছেন বলে জানিয়েছে তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছে সেজন্য সবথেকে বড় ভূমিকা পালন করা হচ্ছে। তাই সবাই যার যার জায়গা থেকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করছে এবং বাংলাদেশ জামাত ইসলাম আগামীর জাতীয় সংসদ নির্বাচনে সবথেকে ভালো অবস্থানে রয়েছে, সবথেকে ভালো ভূমিকায় রয়েছে এবং সে অনুযায়ী সবাই মিলে একসঙ্গে কাজ করা হচ্ছে। বাংলাদেশটা আমাদের, সুতরাং আমাদের নিজেদের দেশটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে হলে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া আর কোনো বিকল্প নেই। তাই সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের হয়ে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বলা হয়েছে যাতে করে দেশের প্রতিটি মানুষ বাংলাদেশের ভালোমন্দ বিচার বুঝতে পারে এবং সবাই দেশের ভালো কোনো কিছু অর্জন করতে পারে। সেজন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে বলে জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার তিনি বাংলাদেশটাকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সবথেকে বেশি ভূমিকা রাখছেন এবং এজন্য তার প্রতি সবাই যার যার জায়গা থেকে কৃতজ্ঞতা জানাচ্ছে। এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামাতের সেক্রেটারি জেনারেল। জামাত ইসলামের সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনা চলছে, বিষয়টি নিশ্চিত করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আজ বিবিসি বাংলায় এসব তথ্য জানিয়েছেন তিনি। এর আগে বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে এ নিয়ে একটি পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, এনসিপির নেতাকর্মীরা জামাত ইসলামের সঙ্গে জোটে যাওয়ার কথা বলছে। তারা যদি জোটে যায় তাহলে এটি হবে শিক্ষার্থীদের সবথেকে বড় পতন। তিনি বলেন, নতুন যে রাজনৈতিক সমঝোতা হচ্ছে সব বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাইকে বলতে চাই, সবাই যার যার জায়গা থেকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করুন। তা না হলে আমরা যে স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম সেখানে আমরা সব
থেকে বেশি বাধাগ্রস্ত হব, এসব কথা বলেছেন তিনি। এবং এরপরই তিনি বলেছেন, আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে কার্যক্রম হাতে নিয়েছিলাম সেই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে না, কারণ এনসিপি যদি জামাত ইসলামের সঙ্গে জোটে যায় তাহলে এনসিপি জামাতের গর্বে হারিয়ে যাবে। নতুন যে একটি রাজনৈতিক ধারা বাংলাদেশে চালু হবে সে বিষয়টিও হবে না। সুতরাং বিষয়টি নিয়ে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন তিনি।